গ্রামের ফেল করা এক ছাত্র, যার চোখে ছিল বিশাল স্বপ্ন। দারিদ্র্য আর সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সে চেয়েছিল নিজের নামকে ইতিহাসের পাতায় লিখে রাখতে। হাজার বাধা, দুর্নীতি, রাজনীতি আর প্রতিযোগিতার মধ্য দিয়েও সে এগিয়ে চলছিল নির্ভীক যোদ্ধার মতো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই 2007 সালে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় অভিনীত গুরু মুভির মূল গল্পে, যেটা ভারতীয় এক কিংবদন্তি ব্যবসায়ীর জীবন থেকে অনুপ্রাণিত। ফিল্মের শুরু হয় গুজরাটের ইদোর নামের ছোট্ট এক গ্রাম থেকে। সময়টা 1951 সালের। তখন ভারতের স্বাধীনতা পাওয়ার কিছুদিন হয়েছে। এখানে আমরা গুরু কাঁটালাল দেশাই নামের এক ছেলেকে দেখি, যে তার মা, বাবা ও বড় ভাইয়ের সঙ্গে থাকে। গুরুর স্বপ্ন একদিন বড় মানুষ হওয়ার। গুরুর বাবা কাঁটালাল গ্রামের স্কুলের হেডমাস্টার। তিনি গুরুকে বলতেন, স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। কিন্তু গুরু স্বপ্ন দেখেছিল সে একদিন অনেক বড় হবে। গুরু ইতিমধ্যে পরীক্ষায় ফেল করেছে। সে বাবাকে বলে যে সেও ঘনশ্যাম দাসের মতো তুরস্কে গিয়ে চাকরি করবে। শহরে সে ইন্টারভিউ দিয়েছিল, যেখানে সে পাশও করেছে এবং পাসপোর্টও পেয়ে গেছে। পরীক্ষায় ফেল করার জন্য বাবা প্রথমে রাগারাগি করে। হেডমাস্টারের ছেলে হয়ে যদি পরীক্ষায় ফেল করে, তাহলে বাবার ইজ্জত কি আর থাকে? রাগারাগি করার পর তাকে বলে, যা তুই বিদেশ চলে যা। এরপর গুরু তুরস্কের ইস্তানবুল শহরে চলে আসে। সেখানে তার গ্রামের লোক ঘনশ্যাম দাস তাকে নিতে আসে। গুরু ঘনশ্যাম দাসকে বড় ভাইয়ের মতোই মানত। গুরু সেখানে বারমাসিয়াল নামের এক পেট্রোকেমিক্যাল কোম্পানিতে কাজ করতে শুরু করে। প্রথমে সে পেট্রোল অ্যাটেন্ডেন্টের কাজ করত, কিন্তু নিজের কঠোর পরিশ্রম ও একাগ্রতার কারণে দ্রুত উন্নতি করতে থাকে। পাশাপাশি সে মশলার ব্যবসাও শুরু করে। গুরু তখন প্রায় 7 বছর ধরে তুরস্কে ছিল। তার বেতনও 3 গুণ বেড়ে গিয়েছিল। কোম্পানি থেকে সেলস সুপারভাইজার পদে পদোন্নতি দেয়, কিন্তু গুরু সেই প্রমোশন ফিরিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেয়, কারণ সে দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে গ্রামে আমরা এক মেয়েকে দেখি, তার নাম সুজাতা। সে বাড়ির পাশে থাকা এক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেল স্টেশনে গিয়ে প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রেমিক আর আসে না। সে বদলে একটা বাচ্চাকে দিয়ে চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল তার এতটা সাহস নেই যে বাড়ি থেকে পালিয়ে নতুন জীবন শুরু করবে, আর সে যেন তাকে ক্ষমা করে দেয়। এই চিঠি পড়ে সুজাতার খুব কষ্ট হয়, কিন্তু তখনই ট্রেন এসে যায় এবং সে কোনো কিছু না ভেবে ট্রেনে উঠে বসে। এদিকে সুজাতার পরিবার তার পালিয়ে যাওয়ার পর তাকে খুঁজতে থাকে। ট্রেনে উঠে সুজাতা বুঝতে পারছিল না কি করবে। আশ্চর্যজনকভাবে গুরুও সেই একই ট্রেনে গ্রামে ফিরছিল। সুজাতা এসে তারই আসনে এসে বসে। সে বারবার সেই চিঠি পড়ে কাঁদছিল। যখন সুজাতা চিঠিটা ফেলে দেয়, এরপর গুরু সেটা পড়ে সবকিছু বুঝতে পারে। পরের স্টেশনে গুরু নেমে যায়। তখনই সুজাতার এক আত্মীয় তাকে খুঁজতে এসে গুরুর কাছে জানতে চায়। গুরু তাকে বলে দেয় যে মেয়েটি ভেতরেই আছে। তারপর তারা সুজাতাকে নিয়ে বাড়ি ফিরে যায়। গুরু যখন গ্রামে পৌঁছায়, তার পরিবার খুব খুশি হয়। বাবাও তাকে দেখে আনন্দিত হন, কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হয় না। যখন তারা জানতে পারে যে গুরু তুরস্কের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে নিজের ব্যবসা শুরু করতে চায়। তার বাবা একসময় নিজেও ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তাতে তিনি অনেক ক্ষতি খেয়েছিলেন। তাই এখন যখন শুনলেন তার ছেলেও ব্যবসা শুরু করতে চলেছে, তাই তিনি খুব রেগে যায়। এরপর গুরু তার শৈশবের বন্ধু জিগ্নেশের সঙ্গে দেখা করতে যায়। জিগ্নেশের বাবা ছিলেন মহাজন। গুরু জিগ্নেশকে বলে, আমার কাছে 15,000 টাকা আছে। তুমি যদি তোমার বাবাকে বলে আরো 15,000 টাকা আমার ব্যবসায় বিনিয়োগ করাও, তাহলে আমরা একসাথে ব্যবসা করতে পারি। কিন্তু জিগ্নেশ তাকে জানায় আমার বাবা রাজি হবে না, কারণ তিনি আমার দিদির বিয়ের জন্য 25,000 টাকা জমিয়ে রেখেছেন, যেটা তাকে যৌতুক হিসেবে দিতে হবে। এই কথা শুনে গুরু সঙ্গে সঙ্গে বলে, তাহলে আমি তোমার দিদিকে বিয়ে করব, আমার সঙ্গেই তার বিয়ে দাও। এই কথা শুনে জিগ্নেশ চমকে ওঠে। সে বলে, কি বলছিস? সে আমার দিদি, আর তোর থেকেও 1 বছরের বড়। গুরু উত্তর দেয়, 1-2 বছরের পার্থক্য আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি তো বিয়ের জন্য প্রস্তুত। তারপর আমরা একসাথে পার্টনার হয়ে ব্যবসা করব। জিগ্নেশ বিস্মিত হয়ে বলে, মানে তুই যৌতুক নিয়ে আমাকে পার্টনার বানাবি?
তারপর সে খুশি হয়ে রাজি হয়ে যায়। তবে সে বলে, কিন্তু আমি বাবাকে এসব বলতে পারবো না। তখন গুরু বলে, ঠিক আছে, আমি নিজেই তোমার বাবার সঙ্গে কথা বলবো। পরের দিন গুরু স্যুট বুট পরে সাইকেলে চড়ে জিগ্নেশের বাড়ি যায় তার বোনকে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে যে ট্রেনে পালিয়ে যাওয়া সেই মেয়েটি আসলে জিগ্নেশের বোন সুজাতা। গুরু তখন জিগ্নেশের বাবার সঙ্গে দেখা করে। সে বলে, আমি মাস্টার কান্তিলালের ছেলে। জিগ্নেশের বাবা তাকে চিনে ফেলেন এবং বলেন, হ্যাঁ শুনেছি তুমি তুরস্কে কাজ করেছিলে। গুরু উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু এখন আমি নিজের ব্যবসা শুরু করব, আপনার ছেলে জিগ্নেশের সঙ্গে মিলে। তখন জিগ্নেশের বাবা বলেন, আমি আর কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করব না, আমাকে আমার মেয়ের বিয়ে দিতে হবে। গুরু উত্তর দেয়, আমি আপনার মেয়েকে বিয়ে করব, আমি তাকে খুব সুখে রাখবো। এ কথা শুনে জিগ্নেশের বাবা বলে, তুমি জানো না গ্রামের লোকজন তার সম্পর্কে কি কি বলে। তখন গুরু দৃঢ়ভাবে উত্তর দেয়, যে ট্রেনে আপনার মেয়ে পালিয়ে যাচ্ছিল আমিও সেই ট্রেনে ছিলাম। আমি দুনিয়া দেখেছি, ভালো খারাপ চিনতে পারি, আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন, বাকিটা আমি সামলে নেব। শেষে জিগ্নেশের বাবা রাজি হন। সুজাতা অবাক হয়ে শুধু গুরুকে তাকিয়ে দেখছিল। এরপর গুরু ও সুজাতার বিয়ে হয়ে যায়। এর কিছুদিন পর গুরু ও জিগ্নেশ মুম্বাই যাওয়ার জন্য রওনা হয় ব্যবসা শুরু করতে। তারা ট্রেনে উঠছিল। হঠাৎ সুজাতা গুরুকে বলে, যেও না, আমি একা মরে যাব এখানে। গুরু উত্তর দেয়, তুমিই তো বলেছিলে তুমি আমাদের সঙ্গে যাবে না। সুজাতা রাগ করে বলে, একবার আবার জিজ্ঞাসা করতে পারতে না? দেখো, এখনো জিজ্ঞেস করছো না তুমি। এই সময় ট্রেন ছেড়ে দিতে শুরু করে। গুরু বলে, কিন্তু তোমার তো কোনো মালপত্রও নেই। সুজাতা হেসে উত্তর দেয়, 4টা শাড়ি কিনে দিতে পারবে না তুমি? এ কথা শুনে গুরু বলে, তাহলে তাড়াতাড়ি চলো, উঠে পড়ো। তখন সুজাতা খুশি হয়ে সঙ্গে সঙ্গে গুরুর সাথে ট্রেনে উঠে যায়। এরপর তারা মুম্বাই চলে আসে। মুম্বাই এসে গুরু আর জিগ্নেশ কাপড়ের মার্কেটে পৌঁছায়, যেখানে হোলসেল কাপড় কেনাবেচা হয়। তারা দেখে সবাই নিলামের মতো ডাকে কাপড় কিনছে, বিক্রয় করছে। সবাই কাজের ক্ষেত্রে খুব দক্ষ। সেখানে গুরুর দেখা হয় মথুরা দাস নামের এক ব্যবসায়ীর সঙ্গে। গুরু বলে, আমি নতুন এসেছি, নিজের টাকায় কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, কিন্তু যেখানে যাই সবাই বলে এখানে ইউনিয়ন আছে, তার অনুমতি ছাড়া ব্যবসা করা যাবে না। তখন মথুরা দাস বলে, হ্যাঁ, এখানে ইউনিয়ন আছে, সদস্য না হলে ব্যবসা করা যাবে না, কিন্তু সদস্য হতে হলে 5 বছরের অপেক্ষা করতে হবে। গুরু প্রতিবাদ করে বলে, এটা তো অন্যায়, একদিকে আমাকে নিজের ব্যবসা করতে দিচ্ছেন না, অন্যদিকে সদস্যও বানাচ্ছেন না। মথুরা দাস বলে, এটা আমার হাতে নেই, এখানে প্রেসিডেন্টের সিদ্ধান্তে সদস্য বানানো হয়। আমি 20 বছর ধরে ব্যবসা করছি, তোমার মতো 25,000 গ্রাম্য লোক এসেছে, এখানে কেউই টিকতে পারেনি। তখন গুরু আত্মবিশ্বাসী গলায় বলে, ঠিক আছে, আমি আপনার পাশে দাঁড়িয়েই ব্যবসা করব, আর আপনার মতো 25,000 জনকে হারিয়ে এগিয়ে যাব। শুধু নাম মনে রাখুন, গুরুকান দেশাই। এই কথা বলে গুরু সেখান থেকে চলে যায় এবং পরে ইউনিয়নের প্রেসিডেন্ট আরজান কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করে। আরজান তাকে প্রতিশ্রুতি দেয় চিঠি দিয়ে সদস্য বানাবে। এতে গুরু খুব খুশি হয়, কিন্তু পরে জানা যায় যে আরজান কথা রাখেনি, তার আবেদনপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে। এতে জিগ্নেশ ভেঙে পড়ে এবং গুরুকেও বলে, সব গুটিয়ে গ্রামে ফিরে চল, নইলে পথে বসতে হবে। গুরু খুব কষ্ট পায়। 4 মাস কেটে যায়। একদিন গুরু আরজানের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকে। তখন মানিক দাস গুপ্তা নামের একজন ইমানদার সংবাদপত্র সম্পাদক তার সঙ্গে কথা বলেন। গুরু রাগী গলায় উত্তর দেয়, এখন কি দেখার জন্য অনুমতির চিঠি চাই? রাস্তা সরকারি, চোখ আমার, দেশ স্বাধীন, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবো। মানিক দাস তার স্পষ্টভাষী স্বভাব দেখে খুশি হন এবং তাকে বলেন, তুমি আমার অফিসে এসো, যদি তোমার কথাই সত্য থাকে তবে আমি আমার সংবাদপত্র স্বাধীন সংবাদের মাধ্যমে তোমার লড়াইয়ে সাহায্য করব, কিন্তু যদি মিথ্যা বলো তবে আমাকে সাহায্য করতে হবে। এরপর মানিক দাসের সহযোগিতায় গুরু ইউনিয়নের প্রেসিডেন্ট আরজান কন্ট্রাক্টরের ভণ্ডামি সংবাদপত্রে প্রকাশ করে। তার একচেটিয়া ব্যবসার দৌরাত্ম ফাঁস করে দেয়। পরে কাপড়ের মার্কেটে ফিরে গুরু মথুরা দাসকে বলে, দেখলেন তো, আমি চলে এসেছি আপনার পাশেই। মথুরা দাস ঠাট্টা করে বলে, আশা তো গেল, কিন্তু টিকতে পারবে না। তখন গুরু দৃঢ়ভাবে বলে,
আমার মতো এখানে আর কেউ নেই, শুধু একজন আছে, গুরুকান্ত দেশাই। ঠিক তখনই আরজান কন্ট্রাক্টর ঝলমলে গাড়ি নিয়ে আসে এবং ক্ষুব্ধ গলায় ব্যবসায়ীদের বলে, আমার বিরুদ্ধে যত অভিযোগ থাকতো সরাসরি আমার কাছে আসতে পারতেন, পত্রিকায় ছাপানোর কি দরকার ছিল? তখন এক ব্যবসায়ী উত্তর দেয়, আপনার কাছে যাওয়া তো প্রায় অসম্ভব। আজ আপনি কষ্ট পেয়েছেন বলেই এখানে এসেছেন, নইলে কি আমাদের সঙ্গে দেখা দিতেন? এই পরিস্থিতিতে কন্ট্রাক্টর রাগ করে ঘোষণা দেয় যে যদি আমার প্রয়োজন না থাকে তবে আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সবাই তাকে বোঝাতে চায়, কিন্তু গুরু বলে থাক, তাকে যেতে দিন, অন্য কেউ আসবে। তখন আরজান কন্ট্রাক্টর বলে, হ্যাঁ, আমার সিদ্ধান্ত বদলাবে না, কিন্তু সময় সবসময় বদলায়। একদিন আসতে পারে যখন কাঁদতে কাঁদতে আমার কাছেই ফিরতে হবে। গুরু সেখানে সবাইকে বলে ওঠে, যদি এদেরকে এত ভয় করো তাহলে ব্যবসা করবে কিভাবে? সে কন্ট্রাক্টরকে সরাসরি পদত্যাগ করতে বলে। এত বাধা পেরিয়ে অবশেষে গুরু 350 স্কয়ার ফিটের একটি ছোট ঘর থেকে নিজের কাপড়ের ব্যবসা শুরু করে। ব্যবসার নাম রাখে শক্তি কমার্শিয়াল কর্পোরেশন। এর জন্য সে পুজোরও আয়োজন করে। সেই পূজায় মানিক দাস গুপ্তা ও তার নাতি মিনুকে নিয়ে উপস্থিত ছিলেন। সবাই মানিক দাসকে নানাজি বলে ডাকতো। গুরু ও জিগ্নেশ সিদ্ধান্ত নেয় পলিয়েস্টারের ব্যবসা শুরু করবে। তখন দেশে সবাই শুধু তুলোর কাপড় ব্যবহার করত। এদিকে সুজাতাও ধীরে ধীরে বম্বের রঙে রঙিন হয়ে গিয়েছিল। পরের দিন যখন গুরু ও জিগ্নেশ অফিসের দিকে যাচ্ছিল তখন জিগ্নেশ বলে, সবাই বলছে পলিয়েস্টার ব্যবসা খুব ঝুঁকি আছে, সারা দুনিয়া তুলোর ব্যবসা করছে, আর তুই কেন শুধু পলিয়েস্টারের পিছনে পড়েছিস? তখন গুরু উত্তর দেয়, যাকে যা বলতে হয় বলতে দে, যখন তুই পলিয়েস্টারের মুনাফা দেখবি তখনই আমাকে ধন্যবাদ দিবি। গুরু নিজের সব টাকাই এই ব্যবসায় ঢেলে দেয়, তাই জিগ্নেশ চিন্তিত হয়ে পড়ে। কাপড়ের কাঁচামাল কিনতে তারা যখন মার্কেটে যায় দেখে পুরো মার্কেট বন্ধ। এটা করিয়েছিল আরজান কন্ট্রাক্টর। সে সরকারকে বলে, বাজারটা আসলে জুয়ার আড্ডা, তাই বন্ধ করা উচিত। মথুরা দাস রেগে গিয়ে গুরুকে বলে, তুই আমাদের ব্যবসা বন্ধ করিয়ে দিলি। গুরু শান্তভাবে উত্তর দেয়, আমি না, তোমার বন্ধু কন্ট্রাক্টরই করেছে। সে অফিসারদের ঘুষ খাইয়ে এই সব করিয়েছে, কিন্তু আমরাও হার মানব না। আমরা বাজার এখন বাইরে শুরু করব। মথুরা দাস তাকে সতর্ক করে, তুই নিজে তো পূর্বেই, এখন অন্যদেরও পুড়িয়ে মারতে চাইছিস। দেখো, এখানে সরকারি আদেশ ঝুলছে, আইএএস অফিসার কে আর মেননের অর্ডার, আইন হয়ে গেছে, এটা আমরা ভাঙতে পারবো না। তখন গুরু তার সব কাঁচামাল কে আর মেননের বাড়িতে গিয়ে রেখে আসে। সে বলে, আমাদের গ্রামে যদি কেউ ঋণ শোধ করতে না পারে তবে সবকিছু বন্ধক রেখে দেয়। আমার পলিয়েস্টারের দোকানটা আপনারা বন্ধ করে দিলেন, তাহলে এগুলো এখন আপনার। ঘি এর দোকান বন্ধ হলে যেমন মানুষ টাকা দিয়ে দেয় তেমনি। অফিসার মেনন এতে ভয় পেয়ে যায়, বলে, আমার এতদিনের চাকরির রেকর্ড পরিষ্কার, যদি আমার ঊর্ধ্বতন অফিসাররা তোমার মাল আমার বাড়িতে দেখে তবে ভেবেই নেবে আমি ঘুষ নিয়েছি, এতে আমার চাকরিও যাবে, তুমি তোমার মাল নিয়ে যাও। কিন্তু গুরু জেদ ধরে, যতক্ষণ না মার্কেট খোলে আমি মাল নেব না, বরং অন্য ব্যবসায়ীরাও তোমার ঠিকানা জানতে চাইছিল, আমি কি দিয়ে দেব? অবশেষে মেনন বাধ্য হয়ে মার্কেট খুলে দেয়। মার্কেট খোলার আনন্দে ব্যবসায়ীরা গুরুকে কাঁধে তুলে ঘোরায়। এমনকি মথুরা দাসও ধীরে ধীরে গুরুকে পছন্দ করতে শুরু করে। নানাজিও খুব খুশি হয়। তিনি গুরুকে নিজের ছেলের মতোই মনে করতেন, আর গুরু তাকে বাবার মতোই দেখত। নানাজি তাকে উপদেশ দেন, সব সময় সৎ পথে থেকো। গুরু প্রতিশ্রুতি দেয়, যাই হোক, আমি আপনাকে কখনো ছাড়ব না। গুরু ও নানাজির নাতি মিনুর মধ্যেও গভীর বন্ধুত্ব হয়। এরপর থেকে ব্যবসা বাড়াতে গুরু দিন রাত খাটতে থাকে, গ্রাম গ্রাম ঘুরে পলিয়েস্টার বিক্রি করে। অবশেষে তার পরিশ্রম কাজে দেয়, ব্যবসা থেকে ভালো মুনাফা হয়। এর মাঝে মধ্যে গুরু ও সুজাতার খুনসুটি রোমান্টিক কাহিনীও দেখতে পাই। সে এমনকি একটি গাড়িও কিনে ফেলে। খুশি হয়ে সে শক্তি কর্পোরেশনের কর্মীদের জন্য একটি বড় পার্টির আয়োজন করে। পার্টিতে ক্যাশিয়ার ঘোষণা করে, গত 6 মাসে আমাদের লাভ 3 গুণ বেড়েছে, আর পলিয়েস্টারের দামও ক্রমশ বাড়ছে। গুরু কর্মীদের বলে, এবার আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে, শুধু ব্যবসা নয়, এবার আমরা নিজেরাই পলিয়েস্টার উৎপাদন করব। এজন্য 25 একর জমিও দেখে রেখেছি। জিগ্নেশ তাতে আপত্তি জানায়,
এত বড় স্বপ্ন দেখছিস, কিন্তু ফ্যাক্টরি খোলার টাকা আসবে কোথা থেকে? গুরু আত্মবিশ্বাসী গলায় বলে, আমরা আইপিও পাবলিক ইস্যু আনবো, জনগণের শেয়ার বিক্রি করে ফ্যাক্টরি খুলবো। এটা শুনে জিগ্নেশ খুব রেগে যায়। সে বলে, এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি, অথচ আমাকে একবারও জিজ্ঞেস করলি না। এই ব্যবসা আমাদের দুজনের, তোর একার নয়। গুরু পাল্টা উত্তর দেয়, যদি প্রতিটি কাজে তোকে জিজ্ঞেস করতাম, তবে আজ পলিয়েস্টারও বেচতে পারতাম না। তুই তো গ্রামে ফিরে যেতে চাইছিলি, তুই শুধু আমার সঙ্গে থাক, কোনো বাধা দিস না। কিন্তু জিগ্নেশ রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তার বোন সুজাতা তাকে শান্ত করতে যায়, গুরুও পিছনে যায়। কিন্তু জিগ্নেশ কিছু শুনতে চায় না। সে বলে, এবার থেকে আমার আর গুরুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুজাতা বোঝাতে চায়, মানুষ চেনা শেখো, গুরু তোমার বন্ধুত্ব রক্ষার জন্য আমার মতো পালানো মেয়েকেও বিয়ে করেছে। কিন্তু জিগ্নেশ তিক্তভাবে বলে, না, সে টাকার জন্য তোমাকে বিয়ে করেছে। তোমার যৌতুকের 25,000 টাকার লোভী সে বিয়ে করেছিল। তুমি পঙ্গু হলেও সে বিয়ে করত। এ কথা শুনে সুজাতা স্তব্ধ হয়ে যায়। সে খুবই কষ্ট পায়, আর রাগ করে সেও জিগ্নেশের সঙ্গে গ্রামে চলে যায়। কিন্তু দূরে গিয়েও না গুরু সুখী ছিল, না সুজাতা। গুরুর কাজের প্রতি মন থাকতো না, আর সুজাতারও সর্বক্ষণ গুরুর কথাই মনে পড়তো। কয়েক মাস পর গুরু নিজে সুজাতাকে ফিরিয়ে আনতে বাড়ি যায়। তখন সুজাতা তাকে দেখে দৌড়ে এসে গুরুকে জড়িয়ে ধরে বলে, সারা দুনিয়ার সঙ্গে লড়াই করো, কিন্তু আমার সঙ্গে নয়। গুরু উত্তর দেয়, তুমি পাশে থাকলে আমি পুরো দুনিয়া জিতবো। এরপর দেখি তারা জমি কিনে ফ্যাক্টরি তৈরির ভূমি পুজো করে। তুরস্কে গুরুর সহকর্মী ঘনশ্যাম দাসও এসে তার সঙ্গে যোগ দেয়। গুরু নিজের কোম্পানি শক্তি পলিয়েস্টার চালু করে। কঠোর পরিশ্রম একের পর এক নতুন ইউনিট খুলতে থাকে। কয়েক বছরের মধ্যেই শক্তি কর্পোরেশন বিশাল কোম্পানিতে পরিণত হয়, যেখানে হাজারো কর্মী কাজ করে। গুরুকে এখন বলা হয় ভারতের বিজনেস কিং। একদিন গুরু ও সুজাতা আরজান কন্ট্রাক্টরের বোনের বিয়েতে যায়। সেখানে বড় হয়ে যাওয়া মিনুকেও দেখে। সে এখন হুইল চেয়ারে সাহায্যে চলে, কারণ তার মাল্টিপল স্ক্লেরোসিস হয়েছে। ওই বিয়েতে আরজানের বাবা গুরুকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে প্রস্তাব দেয়, তোমার কোম্পানি আমাদের বিক্রি করে দাও, যা দাম চাও লেখো, প্রতিটা জিনিসের একটা দাম থাকে। কিন্তু গুরু সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে অপমানিত বোধ করে, কারণ তাকে কেনার চেষ্টা করা হয়েছে। এরপর সে সব সংবাদপত্রে প্রকাশ করে কন্ট্রাক্টর পরিবার কিভাবে পুরনো মেশিন আর নিম্নমানের কাপড় দিয়ে দেশকে ঠকাচ্ছে। এ সময় মানিক দাস বিদেশে ছিলেন। গুরু তার অনুপস্থিতিতে সংবাদপত্রের স্টাফকে ঘুষ দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করে। বিদেশ থেকে ফিরে মানিক দাস রেগে যান। তিনি বুঝতে পারেন গুরু এত দ্রুত এত বড় হয়েছে কেবল সৎ উপায়ে নয়। তাই তিনি সাংবাদিক শ্যাম সাক্সেনাকে ডেকে পাঠান এবং গুরুকেও ডাকেন। মানিক দাস শ্যামকে জিজ্ঞাসা করেন, গুরু সম্পর্কে তোমার মত কি? শ্যাম বলে, গুরু ভারতীয় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আশা, অসাধারণ ব্যবসায়ী। কিন্তু সত্যি বলতে যত দ্রুত সে বাড়ছে, তত দ্রুত দেশে দুর্নীতি আর লোভ বাড়ছে। তার আইন ভাঙার ভয় নেই। মানিক দাস জিজ্ঞাসা করেন, তুমি কি গুরুকে পুরো দুনিয়ার সামনে উন্মোচন করতে পারবে? গুরু তখন গম্ভীরভাবে বলে, আমাকে কেউ থামাতে পারবে না, না আপনি, না আপনার সংবাদপত্র, না এই সাংবাদিক। কিন্তু শ্যাম প্রতিশ্রুতি দেয় যে সে গুরুর আসল চেহারা প্রকাশ করবে। তখন গুরু মানিক দাসের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে যায় এবং শ্যামকে বলে, আমি কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি, তাই লড়াই চাইলে পরিশ্রম নিয়ে লড়ো। গুরু ভাইয়ের সঙ্গে লড়াই মানে গুরু ভাইয়ের মতো হয়েই লড়ো, কিন্তু মনে রেখো গুরু ভাই একটাই। এদিকে সুজাতা গর্ভবতী হয় এবং সে জোড়া কন্যা সন্তানের জন্ম দেয়। তখন শ্যাম তার তদন্তে বের করে আনে যে গুরুর কোম্পানি শক্তি কর্পোরেশন বিদেশি ফাঁকা বাক্স রপ্তানি করে লাইসেন্স জালিয়াতি করেছিল। এতে তারা 700% মুনাফা করে। স্বাধীন সংবাদ প্রতিবেদনী গুরুর বিরুদ্ধে খবর ছাপতে থাকে। শ্যাম আরো প্রমাণ পায় যে গুরু নিজের শেয়ারের দামও কারসাজি করে উপরের দামে কিনে কোম্পানির শেয়ার বাজারে হেরফের করেছে। এ সময় সুজাতা দুই মেয়েকে নিয়ে মানিক দাসের কাছে গিয়ে বলে, গুরু আর আপনার মধ্যে এই লড়াই শেষ করুন। কিন্তু মানিক দাস ফোনে গুরুকে বলেন, তোমার স্ত্রীকে ভিক্ষা চাইতে পাঠিও না। এ কথা শুনে সুজাতা হতভম্ব হয়ে যায়। গুরুকে থামানোর জন্য ঘনশ্যাম দাস স্বাধীন সংবাদে বিদ্যুৎ কেটে দেয়, এমনকি মানিক দাসের গাড়িতেও হামলা করায়। কিন্তু গুরু এটা জানার পর ঘনশ্যামকে ধমক দেয়,
ওরা আমার বাবার মতো, যা খুশি লিখুক, এই কাগজের টুকরো শক্তি কর্পোরেশনকে বন্ধ করতে পারবে না। এ সময় মিনু আর শ্যামের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। শ্যাম মিনুকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয়। মিনু বলে, আমার অসুখের কোনো চিকিৎসা নেই, আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারি না, তবুও কি তুমি আমায় বিয়ে করতে চাও? শ্যাম বলে হ্যাঁ। শেষে মিনু রাজি হয়ে যায় এবং তারা দুজন বিয়েও করে। এদিকে গুরু তার পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরির লাইসেন্সের জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে যায়। প্রথমে মন্ত্রী অনেক দেমাক দেখায়, কিন্তু গুরু তাকে ভয় দেখিয়ে আর ঘুষ দিয়ে ফ্যাক্টরির লাইসেন্স নিয়ে নেয়। অন্যদিকে শ্যাম নিজের নাম বদলে গুরুর গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। ঘনশ্যাম দাস সেই ফ্যাক্টরির ডিরেক্টর ছিল। কথাবার্তার মধ্যে শ্যাম ঘনশ্যাম দাসের কাছ থেকে পুরো ফ্যাক্টরির খবর বের করে ফেলে। সে জানতে পারে গুরু তার পলিয়েস্টার মিলের জন্য মেশিনগুলো পাচার করে আনছে। সরকারের অনুমতি আছে বছরে মাত্র 23,000 টন উৎপাদনের, কিন্তু গুরুর মিল বছরে 55,000 টন উৎপাদন করছে। সরকারের পক্ষ থেকে মিলের জন্য 6টা স্পিনিং লাইন বসানোর অনুমতি ছিল, অথচ এখানে বসানো হয়েছে 12টা স্পিনিং লাইন। সেই অতিরিক্ত 6টা লাইনকে স্পেয়ার পার্টস বলে দেখিয়ে দেশেই এনে বসানো হয়েছে, তাও আবার কোনো আমদানি শুল্ক না দিয়ে। ঘনশ্যাম দাস তখন টের পায় যে লোকটা তথ্য বের করেছে সে আসলে রিপোর্টার শ্যাম সাক্সেনা, যে প্রতিদিন পত্রিকায় গুরুর বিরুদ্ধে লেখে। সঙ্গে সঙ্গে সে শ্যামকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ওই সময় শ্যামের সঙ্গে আসা ফটোগ্রাফার ছবি তুলে নেয়। শ্যাম যেতে যেতে বলে, তোমরা একটার জায়গায় দুটো ফ্যাক্টরি চালাচ্ছ, তাও আবার অনুমতি ছাড়া, শুল্ক না দিয়ে, আর সরকারের চোখে ধুলো দিয়ে। কালকের পত্রিকা পড়ে নিও, ছবি সহ সব বেরোবে। পরের দিন শ্যাম শক্তি কর্পোরেশনের অবৈধ উৎপাদন আর ফাঁকির খবর পত্রিকায় ছাপে। সরকার সঙ্গে সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ফ্যাক্টরি সিল করে দেয়। এই ঘটনার জন্য ঘনশ্যাম দাস ভীষণ অপরাধবোধে ভুগে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। খবর পেয়ে গুরু হাসপাতালে চলে আসে দেখতে। তখন গুরু তাকে বলে, তুমি তুরস্ক থেকে শুরু করে সব সময় আমার সঙ্গে ছিলে, এখন হাল ছেড়ে যাবে? আমাদের সামনে অনেক লড়াই আছে, আমি একা পারবো না। তারপর গুরু শ্যামের বাড়িতে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞাসা করে, এসব কেন করছো? নামের জন্য, টাকার জন্য, নাকি আমাকে ভয় দেখানোর জন্য? শ্যাম তখন বলে, তোমার শক্তি কর্পোরেশনে 5টা বিদেশি কোম্পানির বিনিয়োগ আছে, কিন্তু ওই 5টা কোম্পানি আসলে ভুয়া, শুধু কাগজে আছে। তুমি কি এটা অস্বীকার করতে পারবে? তাছাড়া প্রমাণ আছে যে তুমি মন্ত্রীদের সঙ্গে মিলে ঋণ স্বীকারপত্রকে শহরের লোকের টাকায় বদলে দাও। পিয়ন থেকে মন্ত্রী সবাই তোমার লোক। আইন পাশ হওয়ার আগে খবর পেয়ে যাও, আর সেই খবর কাজে লাগিয়ে জনগণের টাকায় খেলা করো। এই কথা বলতে বলতেই গুরু ঘরে শ্যাম আর মিনুর বিয়ের ছবি দেখে চমকে ওঠে। সে মিনুকে ডাকে। শ্যাম মিনুকে নামিয়ে নিয়ে আসে। গুরু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি বিয়ে করে ফেললে, আমায় ডাকলে না? নানাজিও এলেন না? মিনু হেসে বলে, না, কাউকে ডাকা হয়নি। গুরু তাকে দেখে বলে, তুই এত দুর্বল হয়ে গেছিস কেন? শ্যাম, আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করো, কিন্তু মিনুর সঙ্গে শুধু ভালোবাসা দিও। শ্যাম ঠান্ডা গলায় জবাব দেয়, এতে আমাদের সম্পর্কে কিছুই বদলাবে না, তোমার বিরুদ্ধে খবর ছাপা বন্ধ হবে না। গুরু উত্তর দেয়, তুমি যত লিখবে আমি তত এগোবো। তারপর গুরু শেয়ার হোল্ডারদের সঙ্গে মিটিং করে, কিন্তু তারা সবাই গুরুর বিরুদ্ধে যায়, তাকে চোর, স্মাগলার বলে দোষারোপ করে। এত বড় ধাক্কা গুরু সহ্য করতে পারে না। বাসায় আসার পর সুজাতার সাথে কথা বলতে বলতেই হঠাৎ স্ট্রোক হয় তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে যায়। তার এমন অবস্থা দেখে মানিক দাস ভীষণ কষ্ট পান। যদিও প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবুও তিনি গুরুকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তিনি হাসপাতালে গুরুকে দেখতে আসে। এই সময় গুরুর নামে সরকারি তদন্ত হয় এবং তাকে 16 অক্টোবর হাজিরার নোটিশ দেওয়া হয়। গুরু রাজি হয়। 2 মাস পরে গুরু সুজাতাকে নিয়ে কমিশনের সামনে হাজির হয়। গুরুর পক্ষে উত্তর দিচ্ছিল সুজাতা, কারণ গুরুর কথা বলা কষ্ট হচ্ছিল। কমিশন জিজ্ঞেস করে, সুজাতা, আপনি কি কোম্পানির কর্মী, ডিরেক্টর বা অফিসার? সুজাতা জবাব দেয়, আমি কোম্পানির মালিকের স্ত্রী, প্রথম প্রমোটার আর হোল্ডিং কোম্পানির 50% শেয়ার হোল্ডার। কমিশন হুঁশিয়ারি দেয়, মানে বুঝছেন তো, গুরুর সঙ্গে আপনাকেও জেলে যেতে হবে। সুজাতা দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, 50% পার্টনার আমি, যেখানে যাবে একসাথে যাব।
কমিশন তখন শক্তি কর্পোরেশনের বিরুদ্ধে 29টা অভিযোগ তোলে। তারা গুরুকে স্বীকার করতে বলে, কিন্তু গুরু উত্তর দেয়, নমস্তে, আমি আমার বক্তব্য জনসমক্ষে প্রেস আর জনগণের সামনে দেব। কিছুদিন পর গুরু আবার হাজির হয়। এক সাধারণ ট্যাক্সি চালক এসে তার সামনে কৃতজ্ঞতা জানায়, আপনার শেয়ারের টাকায় আমি 3 মেয়ের বিয়ে দিয়েছি, আপনি ভয় পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি। এরপর গুরু কমিশনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, আপনারা বলেন আমি আইন ভেঙেছি, কিন্তু 40 বছর আগে একজন মানুষও আইন ভেঙেছিল। আজ আমরা তাকে বাপু বলি। তখন ছিল দাসত্বের আইন, আর বাপু নতুন আইন বানালেন স্বাধীনতার। আমি বাপু নই, আমি শুধু ব্যবসা জানি। আমি জানি দারিদ্র কি। আমি গ্রাম থেকে বোম্বেতে এসেছিলাম, স্বপ্ন ছিল ব্যবসা করার, কিন্তু দরজা সব বন্ধ ছিল, শুধু ধনীদের জন্য খোলা। তখন হয় দরজা ভাঙতে, নয় ঘুষ দিতে হয়। আমি দুটোই করেছি। করাপ্ট সিস্টেম আমাকে বাধ্য করেছে। আমি ভুল করেছি, তবে বাঁচার জন্য। আমি পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট ছিলাম, পিঠে বোঝা নিয়ে কিলোমিটার হেঁটেছি টাকার জন্য। যদিও আমি টাকা বানাতে পেরেছি, তবে শুধু নিজের জন্য নয়, আমার 30 লক্ষ শেয়ার হোল্ডারের জন্য। আমি সেরা মানের জিনিস সস্তায় বানাই, এটা কি আমার অপরাধ? দেশের দরিদ্রদের ভাগ্য বদলাতে চাইলে আমায় অপরাধী বলুন। আমার হিম্মত কেউ নিতে পারবে না, কারণ সেটা সাধারণ মানুষের হিম্মত। সব শুনে কমিশন 29টির মধ্যে 27টি অভিযোগ খারিজ করে দেয়। কেবল 2টিতে জরিমানা চাপায় 64 লাখ টাকা, আর কোম্পানির সব ফ্যাক্টরি পুনরায় খোলার অনুমতি দেয়। শেষ দৃশ্যে গুরু শেয়ার হোল্ডারদের বলে, আমার বাবা বলেছিলেন স্বপ্ন কখনো পূরণ হয় না, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম, আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম ভারতের সবচেয়ে বড় কোম্পানি হওয়ার, আর আমাদের স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন বলুন, এখানেই থেমে যাব, না এখন আমাদের স্বপ্ন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হওয়ার? এই ফিল্ম আসলে ভারতের অন্যতম শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।